টেম্পারেচারের সাথে রিলেটেড না? অ্যাবসলিউট হিউমিডিটি কি টেম্পারেচারের সাথে রিলেটেড নাকি রিলেটেড না? হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার আরেকবার বলেন তো কোশ্চেন। অ্যাবসলিউট হিউমিডিটি কি টেম্পারেচারের সাথে রিলেটেড নাকি রিলেটেড না? স্যার অ্যাবসলিউট হিউমিডিটির এয়ার টেম্পারেচারের সাথে কোনো রিলেশনশিপ নাই। ওকে, গুড। টেম্পারেচারের সাথে রিলেশনশিপ নাই, রিলেটিভ হিউমিডিটির আছে। দর্শী কি শুনতে পাচ্ছ? দর্শী শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, দর্শীকে কোয়েশ্চেন করি। তো আমি ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাকেই করেছিলাম, কিন্তু তোমার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করেছিল, তাই তো? ইয়েস স্যার। দর্শী, দর্শী তুমি আমাকে বলো, আমাদের অ্যাটমসফিয়ারে মিথেন কিভাবে প্রডিউস হয়? স্যার মিথেন কিভাবে কি কি হয়? মিথেন কিভাবে প্রডিউস মিথেন হয়? গ্যাস কিভাবে এমিট হয়? হ্যাঁ, হাউ এটা ডাজ বললেই হবে। মিথেন গ্যাস এমিট? ওকে। Yes. um methane gas emits by the decomposition of living things and also due to cow dung. ওকে, কাউরাং। ওকে, ঠিক আছে। আচ্ছা, মিথেন গ্যাস এটা কার্বন ডাই অক্সাইড থেকে কতটুকু মোর স্ট্রং? Sir, is it 2/3? I don't really know this one. ওকে, ইটস 30 টাইমস মোর স্ট্রঙ্গার। এটা তোমার বইয়ে লিখাই আছে, এগুলো আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম। এগুলো আমি ডিসক্রাইবলি পড়াই নাই, কারণ এগুলাতে বোঝানোর কিছু নাই, এটা আমি জাস্ট এমনি দেখিয়ে দিয়েছিলাম, বাট এখানে তোমাদেরকেই পড়তে হবে ব্যাপারটা। ওকে, দর্শী তুমি আমাকে আহ তিনটা গ্রিন হাউস গ্যাসের নাম বলো। নেম 3 গ্রিন হাউস গ্যাস। Sir, nitrous oxide, carbon dioxide, sulfuric acid. সালফিউরিক অ্যাসিড ইজন্ট গ্রিন হাউস গ্যাস। অ্যাসিড এর জন্য আচ্ছা সালফিউরিক ওয়ার্ক অ্যাসিড, করে তাহলে হচ্ছে মিথেন। সালফিউরিক অ্যাসিড শুনতে পাবে, হ্যাঁ সেটা মিথেন। গুড। সালফিউরিক অ্যাসিড তো অ্যাসিড, ওটা তো গ্যাস না, এটা তো গ্যাসের আন্ডারে আমরা ফেলতে পারবো না, ওটা গ্রিন হাউস গ্যাস না। Sir, so is it a gas mixed with না water droplets? না না, এটা হচ্ছে একটা ডিফারেন্ট এলিমেন্টস। অ্যাসিড এটা হচ্ছে একটা ডিফারেন্ট এলিমেন্টস। সো এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ একটা গ্যাস, যেটা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, ওয়াটারের সাথে একটা রিঅ্যাকশন করে একটা ডিফারেন্ট অ্যাসিড ক্রিয়েট করে। হ্যাঁ, ওখানে এটা যে আমরা সালফার ডাইঅক্সাইড And পড়তেছি না, সালফার, then it causes acid ওটা না। rain, right? হ্যাঁ, ইয়াস, Okay. এটা হচ্ছে অ্যাসিড রেইন। এটা কনভার্ট হয়ে যায়, একটা ডিফারেন্ট এলিমেন্টস এ কনভার্ট হয়ে যায়, এসিড এ কনভার্ট হয়ে যায়। আর তোমরা যখন আর একটু হায়ার ক্লাস উঠবে, তখন তোমরা কেমিস্ট্রি যখন পড়বে, তখন দেখবে যে ল্যাবরেটরিতে ডিফারেন্ট টাইপস অফ লিকুইড থাকে, জেনারেলি লিকুইডে থাকে হচ্ছে এসিড গুলো। সো এসিড আমাদের ইয়ারে যখন এটা উপরের দিকে যায়, ওয়াটার পেপারের সাথে এটা রিয়েকশন করে, এটা আসলে ইয়াতে কনভার্ট হয়ে যায়, এসিডে কনভার্ট হয়ে যায়, এটা আর গ্যাস থাকে না। তো সালফার ডাইঅক্সাইড গ্যাস এন্ড ওয়াটার পেপার রিয়েকশন করে এই সিডটা ক্রিয়েট করতেছে, এন্ড এটা অ্যাসিড রেইন হিসেবে পড়ে। ওকে, রাফিও কি শুনতে পাচ্ছ? Yes. রাফিও, রাফিউ তুমি আমাকে বলো, দুইটা গ্যাসের নাম বলো যে দুটো গ্যাস অ্যাসিড রেইন করতে পারে। Acid rain. হ্যাঁ, Methane or নাও নো নো নো। acid rain. Nitrous oxide and ওকে, নাইট্রোজেন অক্সাইড। carbon dioxide. নো, কার্বন ডাইঅক্সাইডকে আমরা এভাবে ডিরেক্টলি বলতেছি না, বাট কার্বন ডাইঅক্সাইডও গ্যাস ক্রিয়েট করতে, Sir, অ্যাসিড sir, করতে CFC, পারে। HCFC. নো, Sir, CFC আর HCFC হয় না? না, সিএইচসি আর এসিএফসি এটা হচ্ছে আমাদের ওজোন লেয়ারটা ডিস্ট্রাকশন করতেছে, এটা তো আমাদের এসিড রেইন করতেছে। এসিড রেইন করতেছে মেইনলি দুইটা গ্যাস, মেইনলি দুইটা গ্যাস। একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, যেটা থেকে নাইট্রিক অ্যাসিডটা প্রডিউস হয়, আর একটা আছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ও যেটাকে ও আমরা সালফার
সালফার আহ ডাইঅক্সাইড, যেটা থেকে সালফিউরিক অ্যাসিডটা কি ক্রিয়েট মনে হয়। মনে করতেছিলাম এটা ওকে, সালফার। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক এন্ড নাইট্রোজেন। হ্যাঁ, সো এগুলো যখন তোমরা একটু হায়ার ক্লাস উঠবে তখন তোমরা ইকুয়েশন দিয়ে পড়বা। যেমন সালফার ডাইঅক্সাইডকে আমরা SO2, SO2 আমি লিখেছিলাম আগের ক্লাসে যে SO2 দিয়ে সালফার ডাইঅক্সাইডকে আমরা এক্সপ্রেস করি। হ্যাঁ, তারপরে সালফিউরিক অ্যাসিডকে আমরা এক্সপ্রেস করি H2SO4। মানে ওখানে অনেকগুলো একসাথে কম্পোনেন্ট থাকে। তো আমরা ওগুলো পড়েছিলাম। এরপর তোমাদেরকে আমি বেশ কিছু পড়া দিয়েছিলাম। আহ আসলান, কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তুমি আমাকে সোর্স সোর্স অফ এই যে সালফার ডাইঅক্সাইড এর নাইট্রোজেন অক্সাইড, এই দুটো গ্যাসের কথা আমরা বলেছি, এইগুলোর সোর্স কি? স্যার আরেকবার বলেন স্যার, আপনার কথা কেটে গেছিল। আমি একটু আগে বলেছিলাম যে এসিড রেইন করে মেইনলি দুটো গ্যাস, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এন্ড একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। তো এই দুটো অ্যাসিড গ্যাস, মানে এই দুটো গ্যাসের সোর্স কি? হোয়াট আর দ্য সোর্সেস অফ দিস টু গ্যাস? স্যার এটা হচ্ছে ভ্যারিয়াস ম্যান-মেড রিসোর্সেস, আর হ্যাঁ, হচ্ছে ন্যাচারাল সোর্স। ন্যাচারাল সোর্সটা কি ছিল? স্যার শুনতে পাচ্ছি না। ন্যাচারাল সোর্সটা কি ছিল? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ন্যাচারাল সোর্সটা কি মনে আছে? স্যার ওয়াটার ভেপার। ন্যাচারাল সোর্সটা কি ছিল? আচ্ছা, তুমি ম্যানমেড কজ গুলোই বলো। তুমি কি পারবে? ও স্যার। ওকে, রাফিউ, তুমি কি পারবে? স্যার কোয়েশ্চেনটা কি? ম্যানমেড সোর্সেস অফ দিস টু গ্যাসেস, মানে সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইড, ম্যানমেড সোর্স। স্যার pollution, pollution from factories. এক্স্যাক্টলি হচ্ছে না। পলিউশন ফ্রম দ্য ফ্যাক্টরিজ ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এটা একটা রিজন, ঠিক আছে, ফ্যাক্টরিজ রেসপন্সিবল, বাট মেইন রিজনটা কি? Sir, ম্যানমেড এর মধ্যে মেইন রিজন। chemicals. দর্শী বলতে যাচ্ছ? Sir, chemicals. কেমিক্যালস অলসো রেসপন্সিবল, বাট মেইন রিজন, একটা মেইন রিজন আছে মেইন রিজন কি যেটা। হচ্ছে? আহ Sir, cutting down trees. নো, নো, এটা তো সোর্স না। Oh, Source না, এটা তো it's not a সোর্স না। source. আমি সোর্স বলতে বলেছিলাম Sir, যে সালফার ডাইঅক্সাইড। I okay, I can't say this. সালফার ডাইঅক্সাইড এর নাইট্রোজেন অক্সাইডের সোর্স, অর্থাৎ এগুলো কিভাবে প্রডিউস হচ্ছে, কোথা থেকে প্রডিউস হচ্ছে, ঠিক আছে? আহ, পারবে এনিওয়ান? নো স্যার। ওকে, মেইনলি এটা প্রডিউস হয় ফসিল ফুয়েলস থেকে। ফসিল ফুয়েলস মেইনলি কি কি? যে অয়েল, গ্যাস, কোল আমরা যেগুলো ইউজ করি, এবং সেটা কোথায় ইউজ করা হয় তাহলে ফসিল ফুয়েল মেইনলি ইউজ করা হয় পাওয়ার জেনারেশনে। আগের ক্লাসে বলেছিলাম পাওয়ার জেনারেশনে এগুলো মেইনলি ইউজ করা হয়। তো এখানে দেখো যে 2/3 অফ দ্য সালফার ডাইঅক্সাইড, 1/4 অফ দ্য নাইট্রোজেন অক্সাইড এই ফসিল ফুয়েলস থেকে, এই পাওয়ার জেনারেটর গুলো থেকেই আসতেছে। এছাড়াও হচ্ছে ফ্যাক্টরিজ থেকে আসে, ডিফারেন্ট ভেহিকলস থেকে আসে, অয়েল রিফাইনারিজ। তোমাদের বই অনেক সুন্দর করে লিখছে ব্যাপারটা, তোমরা পড়ো নাই? তোমাদেরকে পড়া দিয়েছি, তোমরা ঠিকঠাক পড়ো নাই। ওকে, দর্শীর কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। দর্শী, আমাদের যে ওজোন লেয়ার আছে, এই ওজোন লেয়ারটা আমাদের অ্যাটমসফিয়ারের কোন লেয়ারে আছে? আমাদের The অ্যাটমসফিয়ারের লেয়ার second layer, নামটা stratosphere. স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এই যে ওজোন লেয়ার, ওজোন লেয়ারকে ডিস্ট্রাকশনের জন্য কোন এলিমেন্টস গুলো দায়ী, রেসপন্সিবল কোন এলিমেন্টস গুলো? Chlorofluorocarbon, hydrochlorofluorocarbon, কার্বন, গুড। tetrafluoride,
না, এটাকে বলা হয় Oh, টেট্রাক্লোরাইড। ওকে, oh, okay, okay. And then sulfuric acid, না এত probably. বেশি অ্যাড করবা না। Oh, সিএফসি, okay. সিএফসি, সিএফসি, সিএফসি বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে ক্লোরো ফ্লোরো কার্বন, এটাকে আমরা ইজিলি করে বলি হচ্ছে সিএফসি। সি মানে ক্লোরো, এফপি হচ্ছে ফ্লোরো, আবার সি দিয়ে হচ্ছে কার্বন, ক্লোরো ফ্লোরো কার্বন, সিএফসি গ্যাস। আবার এইচ সিএফসি মানে কি, ওই হাইড্রো অ্যাড করে দিলাম, হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন। তো এই দুইটা মেইন, এছাড়াও আছে কি কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, আজ একটু বেটার পড়াশোনা করতে হবে, তোমাদের আজকের পারফরমেন্স আমি একেবারেই স্যাটিসফাইড না। কারণ আমি ভেবেছি, আমি তোমাদেরকে অনেক ইজি কোয়েশ্চেন গুলো করেছি, আমি কোনো প্রকার কোয়েশ্চেন চেঞ্জ আনি নাই, তারপরে তোমাদের থেকে আমি এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছি না। আজকে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আগে এই ক্লাসের পড়াটা তোমাদের আবার দিলাম, নেক্সট ক্লাসে আমি আবার সেম টপিক থেকে কোয়েশ্চেন করবো, প্লাস আজকে যে টপিক গুলো পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন করবো। কেন করলাম এটা, কারণ তোমাদের আগের চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ো নাই। তো নেক্সট ক্লাসে আমি আবার ওখান থেকে কোয়েশ্চেন করবো। আশা করি ওই আমাকে আর হতাশ করতে হবে না, তোমরা আমাকে আশা করি আর ডিসঅ্যাপয়েন্ট করবা না নেক্সট ক্লাসে। ওকে, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 8টা শুরু করব। স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। স্যার। ও, সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছো? আমার কথা, আমার স্যার। ইন্টারনেটে কি কোনো প্রবলেম হলে তোমরা আমাকে বলবা যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক। স্যার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড ইট এক্সটার্নাল এফেক্টস, আমরা ম্যাটার সম্পর্কে অলরেডি কিছু পড়েছি আগের চ্যাপ্টার গুলোতে, যে ম্যাটারের কি কি প্রপার্টিজ থাকতে পারে। সো মেইনলি, এবং তাদের স্টেট কি কি হতে পারে, কোন কোন স্টেটে থাকতে পারে। সো আজকে আমরা ওইখান থেকে আরো কিছু এক্সট্রা প্রপার্টিজ পড়বো, যেটা আমরা আগে ওভাবে ডিসক্রাইবলি পড়িনি। সো আমরা একটু দেখি কি কি প্রপার্টিজ আমরা পড়ি। ফার্স্টে কি দেখি, যে আমরা ম্যাটার কাকে বলতেছি। ম্যাটার আমরা বলবো যেটার অফকোর্স স্পেস, উইথ দ্য ম্যাটার অকুপাইস স্পেস এন্ড হ্যাজ মাস। অর্থাৎ এই দুইটা জিনিস থাকলে তখন আমরা তাকে মাস, সেটাকে আমরা ম্যাটার বলতে পারি। এন্ড ইন নেচার ম্যাটার ইজ ফাউন্ড ইন দিস থ্রি স্টেটস, এটাও আমরা জানি, সলিড, লিকুইড এন্ড গ্যাসিয়াস। সো ইন এডিশন টু দিস থ্রি স্টেটস, ম্যাটার হ্যাজ সাম আদার প্রপার্টিজ। এই প্রপার্টিজ গুলো নিয়ে আমরা আজকে একটু ডিসক্রাইবলি আলোচনা করব। সো দেখো, ডেনসিটি, সলিউবিলিটি, সলিডিটি, ফ্লেক্সিবিলিটি, থার্মাল, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, ম্যাগনেটিজম, এই ওয়ার্ড গুলো সম্পর্কে আমরা একটু একটু না সবাই কিছু না কিছু জানি। সো ডেনসিটি, ডেনসিটি নিয়ে আমরা অনেক ডিসক্রাইবলি আলোচনা আগের চ্যাপ্টারে ওগুলোতে করে এসেছি। ডেনসিটি নিয়ে আমরা ছোটখাটো ম্যাথও তোমাদেরকে দিয়েছিলাম। ডেনসিটির ইকুয়েশন গুলো আমরা জানি। সো এখানে আমাদের আর ওভাবে ডিসক্রাইবলি পড়তে হবে না, আমরা জাস্ট একটু দেখে নিই কি লেখা আছে, একটু সংক্ষেপে দেখে নিই। যে ডেনসিটি মানে আমরা অলরেডি জানি ডেনসিটি দিয়ে কি বোঝায়। So you know that the mass of an object is a unit volume is called density. Density definition আমরা পড়ে এসেছি আগেই। So density is an important property of an object. So you must have noticed that different matters have different density. আমরা আগে দেখেছি যে লিকুইডের মধ্যেও ডিফারেন্ট ডেনসিটি হতে পারে, মেটালের মধ্যেও ডিফারেন্ট ডেনসিটি হতে পারে, তাই তো? সলিড, লিকুইড, গ্যাস, প্রত্যেকটা ডেনসিটি ডিফারেন্ট অফকোর্স, এন্ড ওদের মধ্যে আবার আরো ডিফারেন্ট এলিমেন্টস থাকতে পারে। তো সাম হ্যাভ মোর, সাম হ্যাভ লেস ডেনসিটি। সো মেটালস such as iron, copper, brass have higher density. Wood or plastic has lower density, and air has the lowest density. কারণ কি বলেছিলাম, এয়ারের যে অ্যাটম গুলো আছে এগুলো অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে, একটা একটা থেকে অনেক দূরে। অর্থাৎ এয়ারের যে এটম ডেন্সিটি সেটা সবচেয়ে কম। দেন হচ্ছে আমাদের লিকুইড গুলো আরেকটু ক্লোজলি থাকে। দেন হচ্ছে সলিডের অ্যাটম গুলো একদম ক্লোজলি থাকে, সো এটার ডেন্সিটি আরো বেশি। এর মধ্যে সলিডে আবার ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস থাকে, ওদের মধ্যে ডেন্সিটি আবার ডিফার করে। তো ডেন্সিটি নিয়ে আমরা আগেই অনেক ডিসক্রাইবলি আলোচনা করেছি। এরপর হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি কি? সলিউবিলিটি হচ্ছে একটা সলিউট, একটা সলভেন্টের মধ্যে মিক্স হওয়ার যে অ্যাবিলিটি। এখন আমি কয়েকটা কথা বলেছি, খেয়াল করো। একটা সলিউট, একটা ওয়ার্ড ইউজ করেছি আমি, সলিউট, আর একটা বলেছি একটা সলভেন্ট। এই দুইটা জিনিস, তাই না? এবং আহ, এই দুইটা জিনিস দিয়ে আমি সলিবিলিটিটা এক্সপ্রেস করেছি। সলিবিলিটি বলেছি কি, এটা হচ্ছে একটা অ্যাবিলিটি টু মিক্স,
এবং সলিউট ওয়াটার মানে হচ্ছে যে জিনিসটা মিক্স হয়। যেমন আমরা হচ্ছি যে যদি কমনলি এক্সাম্পল ইউজ করি, আমরা যে শরবত বানাই না, তখন আমরা কি ইউজ করি? চিনি দিই। আমরা সুগার অ্যাড করি, কোথায় অ্যাড করি? ওয়াটারে, তাই তো? সুগার দিই ওয়াটারে। এই যে সুগারটা তখন কি হয়? ওয়াটারের মধ্যে মিক্স হয়ে যায়। তো এখানে সুগারটা হচ্ছে সলিউট। সুগারটা হচ্ছে সলিড, অর্থাৎ যেটা আমি মিক্স করব সেটা হচ্ছে সলিড। সলভেন্ট হচ্ছে যেটা মিক্স, যেটার মধ্যে আমি মিক্স করব। সলভেন্ট হচ্ছে যেটার মধ্যে আমি মিক্স করব, এক্ষেত্রে সলভেন্ট হচ্ছে ওয়াটার। ঠিক আছে, আমি যে সুগার ওয়াটারের মধ্যে দিয়ে যখন আমি নাড়বো, তখন সেটা কি মিক্স হয়ে যাবে না? তখন আমি কি আর চিনি দেখতে পাবো? তখন চিনি দেখতে পাবো না। তো এখানে সলিড হচ্ছে সুগার, অর্থাৎ আমি যেটাকে মিক্স করেছি, আর যেটার মধ্যে মিক্স করেছি সেটা হচ্ছে সলভেন্ট। সো এই যে সলিউবিলিটি হচ্ছে এই সলিউটের মিক্স হওয়ার অ্যাবিলিটি, অর্থাৎ সলিউটটা কত তাড়াতাড়ি বা কিভাবে আমার সলভেন্টের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে, সেটার অ্যাবিলিটিটাই হচ্ছে সলিউবিলিটি। এবং সলিউবিলিটি হচ্ছে কোনো কোনো এলিমেন্টস এর অনেক বেশি থাকে, যেগুলো খুব দ্রুত মিক্স হয়ে যায়। আবার কোনো কোনো এলিমেন্টস এর একদম কম থাকে, আবার কোনো কোনো এলিমেন্টস এর একেবারে থাকেই না, অর্থাৎ মিক্স হতে পারে না। ওকে, তো এখানে একটু আমরা পড়ে নিই, আর একটা ডিফারেন্স জিনিস আছে, সেটা আমরা একটু পড়ে নিই দেখি। Another important property of the matter is its solubility, which we will learn about in more detail in the next chapter. So এটা সম্পর্কে আমরা আর পরে জানবো। We can say for example salt dissolves in the water, এখানে বলছে salt এর কথা, but does not dissolve easily in oil। অর্থাৎ এখানে একটা সলিউট সবসময় যে সেম সলভেন্টে ইউজ করবো তা তো না, আমাদের ডিফারেন্ট সলভেন্টেও সেটা মিক্স করার প্রয়োজন হতে পারে। সবসময় যে আমি ওয়াটার ইউজ করবো তা না, আমার অয়েলেও মিক্স করার প্রয়োজন হতে পারে, বা ডিফারেন্ট এলিমেন্টস বা ডিফারেন্ট টাইপ অফ লিকুইডস তো আমার মিক্স করার প্রয়োজন হতে পারে। তো সবগুলো এলিমেন্টস বা স্যার ডিফারেন্ট লিকুইড যে, হ্যাঁ, স্যার কোয়েশ্চেন্স। এ স্যার এস্টোন কি? বুঝিনি, তোমার কোয়েশ্চেনটা কি ছিল? স্যার এস্টোন কি জিনিস? স্যার তোমার ওয়ার্ডটা বুঝতে পারছি না, তুমি চ্যাটে লিখো। অ্যাসিডনের কথা বলছো? তুমি কিসের কথা বলেছো? স্যার আমি কথা বলছি স্যার এস্টোন স্যার। ওকে, তুমি অ্যাসিটনের কথা বলেছো তাই তো, লাস্ট ওয়ার্ডটা? ইয়েস স্যার। এটা এটা হ্যাঁ, ইয়েস এটা স্যার। হচ্ছে একটা কেমিক্যাল লিকুইড। এটা হচ্ছে একটা কেমিক্যাল লিকুইড। এখন তোমরা এটা কি জিনিস সেটা হয়তো ওভাবে বুঝবে না, বাট এটা হচ্ছে এটা একটা ডিফারেন্ট নেমও আছে, এটাকে প্রোপাননও বলা হয়। বাট এটা মনে রাখো যে এটা একটা কালারলেস লিকুইড, মানে ওয়াটারের মতোই দেখতে, এরকম একটা লিকুইড। ঠিক আছে, একটা কেমিক্যাল লিকুইড। তো এটা তোমরা যখন একটু হায়ার ক্লাস উঠবা, তখন আরো বেটার জানবা। তো এটার আরো বেশ কিছু তোমার প্রপার্টিজ আছে, যেমন এটা হচ্ছে অনেক হাইলি ফ্লেমেবল। ফ্লেমেবল মানে কি? অনেক বেশি দ্রুত আগুন ধরে যায় আর কি। তো মানে এটা একটু ডিফারেন্ট ইয়ে আছে, মানে ডিফারেন্ট ইউজও আছে। তো এই কেমিক্যালটা নিয়ে তোমরা আর পরে একটু অনেক ডেসক্রাইবলি জানবা আর কি। এখন জাস্ট জেনে রাখো যে এটা একটা কালারলেস লিকুইড কেমিক্যাল স্যার। ওকে, ইয়েস স্যার। তো এটা হচ্ছে একটা লিকুইড কেমিক্যাল, যেটার মধ্যে হচ্ছে আমরা দেখো নেইল পলিশ, নেইল পলিশ আমরা ওয়াটারে দিলে সেটা কখনো মিক্স হয় না। কিন্তু যখন আমি এসিটোন, অর্থাৎ এটাও একটা কালারলেস লিকুইড, এটা একটা ডিফারেন্ট কেমিক্যাল, এটা ওয়াটার না, এটা একটা ডিফারেন্ট কেমিক্যাল, বাট ওটাতে দিলে দেখা যাচ্ছে নেইল পলিশ মিক্স হয়ে যায়। তো এটাই বললাম যে সলিউবিলিটি বা মিক্স হওয়ার যে অ্যাবিলিটি, সেটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটা সলিউটের অ্যাবিলিটির উপর, আর একটা হচ্ছে সলভেন্ট কি ইউজ করতেছি সেটার উপর। হ্যাঁ, সবসময় যে আমি ওয়াটার ইউজ করবো তা না, এখানে যেমন ওয়াটারের মিক্স হচ্ছে না, আমি যখন অ্যাসিটন সলভেন্ট হিসেবে ইউজ করতেছি, অ্যাসিটনে মিক্স হয়ে যাচ্ছে নেইল পলিশ। তো এখানে এই সলভেন্টে এই নেইল পলিশটা মানে সলিউবল, এটা আমরা বলতে পারি। তো ডিপেন্ড করে দুইটা জিনিস, মানে সলিবিলিটিটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতে হয়, সলিউট এন্ড সলভেন্ট এটার উপর। এরপরে প্রপার্টিসটাতে আমরা আসি, সেটা হচ্ছে কি যে সলিডিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, এই দুটো সম্পর্কে আমরা জানি। অর্থাৎ একটা জিনিস কতটা শক্ত বা কতটা নরম, সলিডিবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ বাঁকা আমি ফ্লেক্স করতে পারি কিনা একটা অবজেক্টকে। সো এগুলো আমরা নাম থেকে বুঝতে পারছি যে কি বোঝাতে চাচ্ছে। সো when you press the different objects with your hands, you can see that some of them are easily compressed। যখন তুমি কোনো নরম একটা জিনিসকে চাপ দিবে, তখন সেটা কম্প্রেসড হয়ে যাবে। আবার কোনো শক্ত জিনিস বা হার্ড কোনো জিনিসকে যদি আমি প্রেস করি, তখন সেটা কিন্তু শক্ত হবে না। So some are very hard which cannot be easily compressed. So because of this compression quality, we term
সাবস্টেন্সেস সফট, হার্ড, ফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল। আমরা এটা ডিফারেন্ট ভাবে ডিসক্রাইব করতে পারি, যে যখন আমি প্রেস করলাম যদি দেখি যে এটা কমপ্রেস হয়ে গেছে, তখন আমি বলবো যে এটা হচ্ছে সফট। মানে এটা একটা প্রপার্টিস যে এই এই এলিমেন্টটা সফট। আমার যদি দেখি যে প্রেস করে এটা কোনো কমপ্রেস হচ্ছে না, কিছু হচ্ছে না, আমি বলবো এটা দিস এলিমেন্ট ইজ হার্ড। অর্থাৎ এটা এক ধরনের প্রপার্টিস অফ এলিমেন্টস। তো দিস ক্যান বি ইজিলি আন্ডারস্টুড থ্রু দ্য ফলোইং টাস্ক। এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে জাস্ট একটা কি দিয়ে বোঝার ওয়ে বলছে, মানে ডিফারেন্ট টাইপস। যেমন ধরো এখানে কয়েকটা জিনিস নিছে, অবজেক্ট নিছে, একটা হচ্ছে উড, অ্যালুমিনিয়াম, স্টোন, ক্যান্ডেল ওয়াক্স, চক, রাবার, এগুলো নিয়েছে। এবং ওখানের উপর সে কি দিয়ে মার্কস ক্রিয়েট করার ট্রাই করছে। হ্যাঁ, সো মানে মার্ক ক্রিয়েট করার ট্রাই করছে। তো যেটা সফট অবজেক্ট ওটার উপর সবচেয়ে ইজিলি মার্ক ক্রিয়েট করা যাবে, আর যেটা হার্ড অবজেক্ট ওটা সবচেয়ে টাফ হবে মার্ক ক্রিয়েট করা। তো এইভাবে আমি বুঝতে পারি যে প্রেস, কম্প্রেস, এগুলোর মাধ্যমে আমি বুঝতে পারি যে কোন জিনিসটা হচ্ছে সবচেয়ে হার্ড, সফট বা ফ্লেক্সিবল কিনা। ওকে, এরপর আমরা চলে আসি থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ একটা এলিমেন্টস তোমার বা অবজেক্ট, সেটা তোমার হিট হিট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে কিনা। কন্ডাক্টিভিটি মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা ট্রান্সফার করা। তো হিট যখন ট্রান্সফার করছে কোনো একটা অবজেক্ট, তখন আমরা বলতে পারি যে না, এই এই অবজেক্টটা থার্মাল কন্ডাক্টিভিটি আছে, অর্থাৎ এটা হিট এক জায়গা থেকে এক জায়গায় তোমার ট্রান্সফার করতে পারছে। সেটা কিরকম? যেমন তুমি যদি একটি আয়রন রড বা একটা লোহার লম্বা রড, যেটা আমরা দেখি থাকি, ওটা যদি তুমি এক সাইডে তুমি মানে একটা এন্ডে যদি তুমি সেটাকে হিট দাও, কিছুক্ষণ পর দেখবে তুমি অন্য যে এন্ডে ধরে আছো সেটাও আস্তে আস্তে গরম হওয়া শুরু করছে। কারণ এই যে আমি আয়রনের কথা বললাম, আয়রন হচ্ছে হিট কন্ডাক্টিভ, অর্থাৎ সে এক এন্ডে তুমি হিট দিচ্ছ, সেটা সে আস্তে আস্তে কন্ডাক্ট করে তোমার হাতের এন্ডেও হিটটা নিয়ে আসছে। অর্থাৎ আমি যদি এটা একটা আয়রন রড হয়, আমি যদি এখানে সেটাকে হিট দিই, আমি এদিকে হাত দিয়ে ধরে আছি, তো হিটটা আস্তে আস্তে সে এইদিকে কন্ডাক্ট করবে। তো কিছুক্ষণ পর দেখবে তুমি আর সেটা ধরে রাখতে পারছো না, কারণ তুমি এদিকে গরম করলে হিটটা পুরোটার মধ্যেই চলে আসছে, তোমার এই এন্ডও হিটটা চলে আসছে। অর্থাৎ সেজন্য আমরা বলতে পারি যে আয়রন একটা হিট কন্ডাক্টিভ এলিমেন্ট। সো সব এলিমেন্ট কিন্তু এরকম তোমার হিট কন্ডাক্ট করে না। অনেক এলিমেন্ট আছে যেগুলো তুমি এখানে আগুন দিলেও এখানে কিছু হবে না, এখানে ফায়ার দিলেও হিট দিলেও তোমার এই সাইডে কিছু হবে না, অর্থাৎ সেটা হিট নন কন্ডাক্টিভ। ঠিক তেমনি অনেক এলিমেন্টস আছে যেটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভ। এটা আয়রনের কথা বললাম, আমি যদি সেখানে তোমার কোনো কপার ইউজ করি, কপারের এক সাইড থেকে এক সাইডে তুমি যদি আমরা যে ওয়্যার গুলো ইউজ করি, ইলেকট্রিক্যাল ওয়্যার, ওখানে দেখবা ওগুলো সবগুলো কপারের ওয়্যার। কেন ইউজ করি কপার? কপার হচ্ছে একটা মেটাল যেটার মধ্যে দিয়ে খুব ইজিলি ইলেকট্রিক্যাল খুব ইজিলি সেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস কে কন্ডাক্ট করতে পারে, অর্থাৎ কন্ডাক্টিভিটি খুবই ভালো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কপারের সবচেয়ে বেস্ট। সেই জন্য আমরা কপারটা ইউজ করে থাকি। এছাড়া আরো অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বেটার। তো আমরা একটু দেখি যে থার্মাল এন্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটাই হচ্ছে মেইনলি থিং, যে কন্ডাকশন অফ দ্য হিট এন্ড ইলেকট্রিসিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রপার্টি অফ হিটার। এটাও সবগুলোই যে আবার তোমার হিট এন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি এই প্রপার্টিসটা থাকবে, ব্যাপারটা এরকম না। অনেক অনেক অবজেক্ট আছে, এলিমেন্ট আছে যে তাদের এই প্রপার্টিসটা নাই। So matters in which heat can easily conducted are called thermal conductors. তো যারা এই যে হিটটা কন্ডাক্ট করতে পারে তাদেরকে আমরা বলতেছি থার্মাল কন্ডাক্টর। থার্মাল দিয়েই আমরা বুঝাই যে এটা হিট রিলেটেড কোনো কিছু। And the matters in which heat cannot be easily conducted, they are called non-thermal conductors. অর্থাৎ এরা হিট কন্ডাক্ট করতে পারে না। So matters in which electricity can easily be conducted are called electric conductors. Same জিনিস। So the matters in which electricity cannot be easily conducted are called non-electric conductors. Okay? এর মধ্যে দেখো যে অনেকগুলো মেটালস আছে, মেইনলি মেটালস গুলোই থার্মাল এন্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে থাকে। সো গোল্ড, সিলভার, কপার, এগুলো প্রত্যেকটা একটা মেটাল আমরা দেখতেছি। গোল্ড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম আর এক্সাম্পল অফ দা থার্মাল এন্ড ইলেকট্রিক কন্ডাক্টরস এট দ্য সেম টাইম। মোরওভার এদিকে আমরা দেখতে পাচ্ছি কি কার্বন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, এরা কিন্তু তোমার থার্মাল এন্ড ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা শো করে। সরি, এরাও করে। সরি, আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, যে এরাও করে। মোরওভার কার্বন, হাইড্রোজেন,
সালফার, ফসফরাস আর এক্সাম্পলস অফ থার্মাল অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস। এবার আসি ম্যাগনেটিজম। আচ্ছা, এখানে আমি যেটা বললাম, এখানে দুই ধরনের তোমার অবজেক্টস এর কথা বলছি। এখানে বলছে যেটা, সেগুলো হচ্ছে সবগুলোই তোমার মেটালস। মেটালস গুলো ইজিলি করে এটা আমরা জানি, কিন্তু মেটালস ছাড়াও তোমার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি পসিবল। সেগুলো হচ্ছে এখানে দিয়েছে, কার্বন, ফসফরাস আর এক্সাম্পলস অফ থার্মাল ইলেকট্রিক কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস। ওকে, ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম মানে কি? ম্যাগনেট নিয়ে আমরা সবাই অলরেডি খেলাধুলা যা করার করে ফেলছি। সো ম্যাগনেট কি জিনিস আমরা জানি। ম্যাগনেটের মেইন একটা প্রপার্টিস হচ্ছে, এটা হচ্ছে ইট ক্যান অ্যাট্রাক্ট অ্যান্ড ইট ক্যান অলসো কি করতে পারে, যে একটাকে করে দেয়, ডিস্ট্রাক্ট করে দেয়। আচ্ছা, আমরা দেখি কি বলেছে আমার ভাই। অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন অর ইউজ ম্যাগনেট, সাম ম্যাটারস হ্যাভ ম্যাগনেটিক প্রপার্টিস। তো মোস্টলি মেটালস যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার মেটালস গুলোর মধ্যে আমরা এই ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টিসটা দেখতে পারি মোস্ট অফ দ্য মেটালস। হ্যাঁ, যেমন আয়রন, নিকেল, কোবাল্ট আর এক্সাম্পল অফ ম্যাগনেটিক। তোমরা হচ্ছে এখানে যে এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো তোমাদের খুব ভালো করে দরকার। সেই এক্সাম্পল গুলো যাতে তোমাদের ভুল না হয়। আয়রন, নিকেল, কোবাল্ট, এরা সবচেয়ে বেশি ম্যাগনেটিজম শো করে থাকে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এই যে প্রপার্টিজ যেগুলো আমরা পড়লাম, ম্যাগনেটিজম, থার্মাল অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, সলিডিটি, ফ্লেক্সিবিলিটি, সলিবিলিটি অ্যান্ড ডেন্সিটি, এগুলো আমরা পড়লাম। এগুলো বেশ কয়েকটা প্রপার্টিজ। এরপর আমরা চলে আসবো, এই যে আমরা প্রপার্টিস গুলো পড়লাম, এই প্রপার্টিস গুলো পড়ে আমাদের কি বেনিফিটটা হলো। এখন আমাদের যে বেনিফিটটা হয়েছে সেটা হচ্ছে, এই প্রপার্টিস দিয়ে আমরা কোনো একটা এলিমেন্টস বা অবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। যেমন কোনো একটা যেমন ধরো এখানে তোমাদের এক্সাম্পল কি দিয়েছে, ইফ ম্যাটার ইজ অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট দেন উই ক্যান সে ইট মাস্ট বি ম্যাগনেটিক সাবস্টেন্স। এখন আবার যদি কন্ডাক্ট হিট এন্ড ইলেকট্রিসিটি বোঝায়, তখন আমরা কি বললাম, যে সবচেয়ে ভালো হিট এন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কি মেটালিক সাবস্টেন্স গুলো। তার মানে হিট এন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে যখন আমাকে বলতেছে যে এই প্রপার্টিসটা সাপোর্টেড বাই দিস এলিমেন্ট, তখন আমাদের মাথায় অটোমেটিক চিন্তা চলে আসছে, তো আচ্ছা তাহলে এটা মেবি একটা মেটাল। মানে ওই অবজেক্ট সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই প্রপার্টিস গুলো দেখে। তো সার্টেন টাইপ অফ লিকুইড সো স্টিল ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যাটার, সো এটা তোমরা একটু করে নিবা, এখানে ওরকম কিছু নাই। সো এইটা জানার মাধ্যমে আমরা কি করি, প্রপার্টিস গুলো জানলে আমাদের একটা বেনিফিট, সেটা হচ্ছে আমরা প্রপার জায়গায় প্রপার জিনিসটা ইউজ করবো। যেমন আমি প্লাস্টিক একটা এলিমেন্ট বা অবজেক্ট, তো এইটা আমি কখনো আমার ঘর বানানোর কাজে, আমি কখনো আমার বিল্ডিং বিল্ড করার কাজে সেটা তো ইউজ করবো না, তাই না? আমি সেখানে ব্রিক ইউজ করব, স্টোন ইউজ করবো, আয়রন ইউজ করবো। তো আমি যখন জানবো যে কোন এলিমেন্টের প্রপার্টিসটা কেমন, তখন আমি সেটাকে প্রপারলি ইউজ করতে পারবো। আমি তো প্লাস্টিক ঘর বানানোর কাজে ইউজ করবো না। প্লাস্টিক আমি ইউজ করবো আর ছোটখাটো কাজে, যেগুলোতে আমার আহ খুব বেশি স্ট্রং কিছু প্রয়োজন নেই। যেমন আমি খেলনা ক্রিয়েট করার জন্য বা বানানোর জন্য আমি use করবো। তো আমি এইটাও তোমরা পড়ে নিবা, এখানে পড়ানোর কিছু নাই। রাইট থিং টু ডু, কোনটা মেটাল, এটা আমরা প্রপার্টিস থেকে জানতে পারি। এরপর আমরা চলে আসি মেটালস এন্ড নন মেটালস। এই যে মেটালস এন্ড নন মেটালস কি, আমাদের কিছু বেসিক মেটার্স আছে। বেসিক মেটার্স কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেখানে বেসিক মেটার্স এর মধ্যে আমরা মেটাল এন্ড নন মেটাল দুইটা ভাগে ভাগ করতে পারি মেইনলি। তো মেটালের কিছু স্পেসিফিক প্রপার্টিস আছে যেটা নন মেটাল থেকে অনেকটাই ডিফারেন্ট। তো বাম পাশে আমরা একটা ডিশ দেখতে পাচ্ছি, সেটা কি বলবো? মেটালস আর জেনারেলি মেটালস আর জেনারেলি হাই ডেন্সিটি। হাই ডেন্সিটি মানে কি, তাদের সলিড হওয়া খুবই স্বাভাবিক। মোস্টলি তারা সলিড হবে, কিন্তু হাই ডেন্সিটি বলতেছে মোস্টলি তারা সলিড হওয়ার চান্স আমি বেশি দেখতেছি। ওকে, তো সলিড, মোস্ট অফ দ্য মেটালস আর সলিড। ওকে, হাই ডেন্সিটি আর শাইনিং। এই জায়গায় দেখো পাশে যেটা দিচ্ছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা জিনিস। তো এইখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা যথেষ্ট শাইনিং। শুধুমাত্র অ্যালুমিনিয়াম না, তোমার গোল্ড, সিলভার, এগুলো সবগুলো মেটাল, এগুলো দেখবা শাইনিং। তো তার মানে আমরা বলতে পারছি একটা হচ্ছে হাই ডেন্সিটি, শাইনিং। কন্ডাক্টরস, মেটালের একটা বলেছিলাম আমি এতক্ষণ ধরে বলেছি, এরা গুড হিট অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টর। তো এই তিনটা জিনিস মেটালের মাস্ট। এছাড়া আর কি কি আছে আমরা দেখি। অল মেটালস আর জেনারেলি ফাউন্ড ইন সলিড স্টেট বাট মার্কারি, একটা এক্সেপশন আমরা পেয়েছি, যেটা মেটাল বাট
স্টিল ফাউন্ড ইন দ্য লিকুইড স্টেট। সবগুলো মেটাল আমরা কিসে পেয়েছিলাম? সলিড স্টেটে পেয়েছি। বাট মার্কারি যেটা অনলি এক্সেপশন, যেটাতে আমরা লিকুইড স্টেটে পাচ্ছি। মার্কারি মেটাল হওয়ার পরও সেটা লিকুইড। তো এতে হাই ডেন্সিটি থেকে আমি বুঝতে পারছিলাম যে এটা কি হতে পারে, এটা সলিড হতে পারে। তো এখন আমরা দেখলাম কি সবগুলোই সলিড, বাট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে মার্কারি। এরপর আমরা দেখি যে এটা লিকুইডের নর্মাল টেম্পারেচার। এরপর সোডিয়াম, পটাশিয়াম আর সফট, এরা সফট, এদেরকে তুমি চাইলে আস্তে করে নাইফ দিয়ে সুন্দর মতো কেটে ফেলতে পারবে, বাট স্টিল দে আর metal. So, but the most other metals are hard. সোডিয়াম, পটাশিয়াম এরা একটু সফট, এরকম সফট যে তুমি নাইফ দিয়ে তাদেরকে কাটতে পারবে। বাট মোস্ট অফ দ্য মেটালস আর হচ্ছে অনেক হার্ড হয়। যেমন তুমি গোল্ডের অর্নামেন্টস দেখছো না, এগুলো অনেক হার্ড। তারপরে এই যে অ্যালুমিনিয়ামের যে ডিশটা এখানেও আমরা দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে অনেক হার্ড। সো এরকম মোস্ট অফ দ্য মেটালস আর রিয়েলি হার্ড, বাট এখানে কি বলছে, সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে সফট। মেটালস আর ম্যালেবল এন্ড ফ্লেক্সিবল। তো যেহেতু এটা ফ্লেক্সিবল, সেহেতু এটাকে আমি ডিফারেন্ট শেপ আমি সেটাকে দিতে পারি। সেটা